সুপ্রিয় দর্শক ও সুধী শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার বিআরবি হসপিটালস নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানটিতে আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার। দর্শক গতকালকে পালিত হয়েছে ওয়ার্ল্ড স্ট্রোক ডে। আমরা আগে ওয়ার্ল্ড হার্ট ডে পালন করতাম, আমরা এখন ওয়ার্ল্ড স্ট্রোক ডেও পালন করছি। এটা একটা যথাযথ কারণ রয়েছে, কারণ স্ট্রোকের সংখ্যা দিনে দিনে অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। সো আমাদের আজকে যে বিষয়টি আমরা রেখেছি যে স্ট্রোকের আধুনিক চিকিৎসায় বাংলাদেশ, এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ সুমন রানা, ডিপার্টমেন্ট অফ নিউরোসার্জারি, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে আপনাদের স্ট্রোক সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে। চলুন দর্শক, আলোচনা শুরু করা যাক। স্যার, অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। স্যার, আজকের যে বিষয়টি আমরা রেখেছি, যেহেতু ওয়ার্ল্ড স্ট্রোক ডে পালিত হচ্ছে এবং বিষয়টি কি যে আসলে একটা দিনের জন্য পালন করি না, আমরা 4-5 দিন ধরে এই বিষয়গুলো নিয়ে কনসার্ন থাকি, এই বিষয়গুলো নিয়ে বারবার আমরা মাস মিডিয়াতে কথা বলি, কমিউনিকেট করি। কারণ থাকে, কারণ হচ্ছে স্যার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা ডিরেক্ট মৃত্যু ঘটাতে পারে। সো এমন একটি বিষয় নিয়ে যেহেতু আমরা কথা বলছি, যদি ছোট্ট করে একটু স্যার জেনে নেই যে এবারের ওয়ার্ল্ড স্ট্রোক ডের প্রতিপাদ্য বিষয় বা থিমটি কি ছিল এবং এই থিমটির পিছনে কারণ কি ছিল? এবারের এই স্ট্রোক ডের মূল থিম ছিল মিনিটস ক্যান সেভ লাইফ। তো এটার যদি আমরা বাংলা করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে স্ট্রোক হওয়ার পর মুহূর্তে প্রতিটা মিনিট খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিটা সময়ই সমাধান এবং প্রতিটা মিনিট যদি আমি সেভ করতে পারি আমার জীবনটাকে আমি সেভ করতে পারবো, আমার পঙ্গুত্বকে আমি অ্যাভয়েড করতে পারবো। স্ট্রোকের কিন্তু মেইন টার্গেটই স্যার এটাই থাকে যে প্রত্যেকটা সময় কিন্তু কাউন্ট করতে হবে এবং আমাদেরকে এই স্ট্রোকের যে উপসর্গগুলো এগুলো আমাকে একেবারে বুঝে ফেলতে হবে। আমার পরিবার অথবা আশেপাশে যারা স্ট্রোক আক্রান্ত হবেন সঙ্গে সঙ্গে আমাকে এটা নির্ণয় করতে হবে, ডায়াগনোসিস করতে হবে এবং যত দ্রুত সত্বর আমাকে নিকটস্থ হাসপাতাল অথবা স্ট্রোক সংশ্লিষ্ট চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্যার, যেহেতু আপনি উপসর্গের কথা বলেই ফেললেন যে জানতে হবে পরিবারকে এবং আশেপাশের মানুষকে যারা ওই পার্সনটার কাছে আছেন, ইভেন অফিসেও বা যেখানে যে কাজ করছেন, আপনি উপসর্গগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। এমনি এটা একটা ছোট নেমোনিক আছে যেটা আমরা ইংরেজিতে যদিও তারপর আমরা শিখতে পারি তাহলে সহজ হবে। বি ফাস্ট, BEFAST। ওকে, তো এটা যেটা বোঝাচ্ছে যে বিতে ব্যালেন্স, অর্থাৎ যে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি তার ভারসাম্য হারায় ফেলতে পারে। ই ফর আই, অর্থাৎ চোখের একদিকের দৃষ্টিশক্তি সাময়িক অথবা স্থায়ীভাবে তার কমে যেতে পারে এবং তার এফ ফর ফেস, তার মুখটা বেঁকে যেতে পারে একদিকে এবং এ ফর আর্ম, অর্থাৎ তার একদিকের হাত অথবা পা অথবা শরীরের এক অংশ অবশ বা দুর্বল হয়ে যেতে পারে। আর এস ফর স্পিচ, অর্থাৎ আমার মুখের কথা বলার জড়তা, অস্পষ্টতা চলে আসতে পারে। আর টি এখানে স্ট্যান্ড ফর টাইম, অর্থাৎ ওইটাই আমার সময়, আমাকে দৌড়াতে হবে এখন ডাক্তারের দিকে, হাসপাতালের দিকে, যেন একটা মুহূর্ত আমার লস না হয়। সো বি ফার্স্ট এই নিউমোনিকটা দিয়ে আমরা আসলে ব্যালেন্স, আই এবং আমরা হচ্ছে আমাদের যে ফেস এবং আর্ম বা বাহু যেগুলো অবশ্যই যাচ্ছে কিনা, বা সেখানে আরেকটা হচ্ছে এস দিয়ে যেটা বললেন সেটা হচ্ছে যে স্পিচ, তার স্লারিং অফ স্পিচ হচ্ছে কিনা, মুখে কথা জড়িয়ে যাচ্ছে কিনা, এবং টি হচ্ছে টাইমটা আমরা ফোকাস করছি কিনা। স্যার, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি জান্নাত ময়মনসিংহ থেকে বলছি। স্যার, শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমি ম্যাম 4 বছর আগে হার্টের একটা ইসিজি করেছিলাম, তখন হালকা সমস্যা ধরা পড়ছিল। আর এখন আমার হয়েছে মানে এই কিছুদিন আগে আমার একটা বাচ্চা নষ্ট হয়েছে, মানে পেটে এত বেশি ব্যথা ছিল যে আমি অজ্ঞান হয়ে যাই, মানে এরকম পেট ব্যথা হইলে আমি অজ্ঞান হয়ে যাই। ওকে দর্শক, আপনি আমরা উত্তরটি নিচে, আপনি থাকুন। স্যার, কমপ্লেন ছিল 4 বছর আগে ইসিজি করিয়েছিল, কিছু সমস্যা ধরা পড়েছিল। এখন রিসেন্টলি তার যে সমস্যাটা সেটা হচ্ছে যে সে কনসিভ করার পরে তার এমন পেট ব্যথা করে যে সে অজ্ঞান হয়ে যায় এবং বাচ্চাটা তো নষ্ট হয়ে যায়। এটার সাথে কি স্যার হার্টের কোনো সম্পর্ক থাকতে পারে কিনা?
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4 বছর আগে উনি ইসিজি করেছেন, হার্টে কিছু প্রবলেম দেখা দিয়েছে। আমরা বলি যে স্ট্রোকের যে রিস্ক ফ্যাক্টর বা স্ট্রোকের যে রিস্কগুলো আছে, ফ্যাক্টরগুলো, প্রেশার, ডায়াবেটিস, তো সেই বিষয়গুলো থাকলে যেমন হার্টের রক্তনালীর রোগ হতে পারে, সেটা ব্রেনের রক্তনালীর রোগ হয়ে স্ট্রোক হতে পারে। অর্থাৎ বুকের যে আমাদের হার্টের রক্তনালী ব্লক হয়ে যে হার্টে অ্যাটাক হয়, সেটার সাথে ব্রেনের স্ট্রোকের আঙ্গাঙ্গিভাবে সম্পর্ক। তো সেখানে একদিকে যেমন হার্টের অসুখ যাদের বেশি, তাদের ব্রেনের অসুখও বেশি। তো হার্টের ইসিজিতে যদি কোনো পরিবর্তন থেকে থাকে আগে থেকে, সেক্ষেত্রে একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এবং ওনার যদি বুকে ব্যথা হয় এবং ইসিজিতে যদি চেঞ্জ থাকে, সেক্ষেত্রে তার ইসকেমিক হার্ট ডিজিজের কারণটা কি সেটা বের করে সেই অনুযায়ী তার একটা মেজার নিতে হবে। আর বর্তমানে ওনার যে প্রবলেমটা, ওনার পেটে যে ব্যথা হচ্ছে, ওনার কনসিভ করছিলেন, নষ্ট হয়েছে, তো সেই বিষয়টা একজন গাইনি ডাক্তারের পরামর্শ নিলে খুব ভালো হবে। আসলে একসাথে গাইনি এবং হার্ট দুইটাই যদি একসাথে উনি দেখান, তাহলে হয়তো একটা সমাধান করতে পারে। স্যার, উপসর্গগুলো যেহেতু চলে আসলো এবং আপনি লাস্ট কথাটা বললেন যে বি ফার্স্টের লাস্ট টার্মটা ছিল টি, টাইমিং, এবং এবারের থিমটিও স্যার ছিল টাইমিং এর উপরেই। স্যার, আপনি টাইমিংটা যদি একটু বলেন যে আসলে টাইমিংটা স্ট্রোকের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ডক্টর মলি আপনাকে। এখানে সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্ট্রোক পরবর্তীতে যদি একটা বিষয় যদি আমি মনে করি যে গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। তো এখানে টাইমের যে বিষয়টা আসছে, যে আমরা যদি একটা বড় রক্তনালী ব্লক হয়ে যদি কারো স্ট্রোক হয়, সেক্ষেত্রে স্ট্রোক পরবর্তী প্রতি মিনিটে 20 লক্ষ নিউরন ড্যামেজ হইতে থাকে। নিউরন হচ্ছে আমাদের ব্রেনের সেল বা কোষ, যেটা দিয়ে ব্রেন তৈরি হয়। তো সেখানে 20 লক্ষ নিউরন প্রতি মিনিটে নষ্ট হচ্ছে। তাহলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা আমাদের সবকিছু কাজ চালাচ্ছি। তো সেখানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যত দ্রুত আমি ডাক্তারের কাছে যাব, ওই স্ট্রোক রেডি হসপিটালে যাব এবং সেবাটা নিতে পারবো, তত দ্রুত আমার সেবাটা পেয়ে যাব এবং আমার ব্রেন ড্যামেজ থেকে বেঁচে যাবে। এক্ষেত্রে কি স্যার কোন টাইম লিমিট আছে যে এই টাইম লিমিটের মধ্যে আমাকে ডক্টরের কাছে নিলে আমার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা আজকে আমাদের যে টপিকের আলোচ্য বিষয় আধুনিক চিকিৎসায় বাংলাদেশ, অর্থাৎ স্ট্রোকের যে আধুনিক চিকিৎসা, এটা একেবারে সময় নির্ভর চিকিৎসা। এবং 4.5 ঘন্টার মধ্যে যদি স্ট্রোক হওয়ার পরে 4.5 ঘন্টার মধ্যে যদি কেউ আসে এবং এটা যদি রক্তনালী ব্লক জনিত যে স্ট্রোকটা হয় সেটা হয়, সেক্ষেত্রে এক ধরনের শিরাপথে একটা ইনজেকশন দেওয়া যায়। শিরাপথে মানে ভেইন, যেটা আমরা বিভিন্ন বাসায় অনেকে স্যালাইন নিয়ে থাকে। তো এই শিরাপথে ইনজেকশন দিলে, সেই ইনজেকশনটা দিলে আমাদের যে রক্তনালী যে ব্লক হয়ে গেছে রক্তের ছোট পিণ্ড দিয়ে, ওটাকে ভেঙে দেয় এবং ডিসলিউশন করে দেয়। এবং যে রক্তনালী বন্ধের কারণে রক্ত চলাচলটা ব্যাহত হচ্ছিল ব্রেনে, সেই অংশটা আবার নতুন করে রক্ত চলাচল ফিরে পায়। 4.5 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ইনজেকশনের জন্য। এবং আরেকটি আধুনিক পদ্ধতি হলো মেকানিক্যাল থ্রম্বেক্টমি বলি আমরা এটাকে, অর্থাৎ রক্তনালীর ভিতর দিয়ে যে অপারেশন ছাড়া, রক্তনালীর ভিতর দিয়ে যে আমরা ওই যে রক্তের পিণ্ডটা রক্তনালীকে ব্লক করে দিয়েছে, সেটাকে একটা জালের মতো একটা জিনিস আছে, স্টেন্ট বলি, স্টেন্ট রিট্রিভার, সেটা দিয়ে আমরা বের করে বাইরে নিয়ে চলে আসি এবং রক্তের স্বাভাবিক চলাচলটা প্রতিস্থাপিত হয়। এটা একটা আধুনিক চিকিৎসা। বিষয় আপনাকে আমি বলবো যে গ্রামে আমরা তো আসলে স্যার শহরে যে কোনো একটা হসপিটাল পেয়ে যাই খুব 4.5 ঘন্টার মধ্যে, যদিও ট্রাফিক জ্যাম থাকলেও আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু গ্রামে যখন এরকম বিষয়গুলো ঘটে, সেক্ষেত্রে স্যার কি করা উচিত যদি ছোট্ট করে একটু বলেন। স্যার, আমরা একটা বিরতিতে যাব, বাট তার আগে আপনার এই কথাটার অ্যান্সারটা আমি নিচ্ছি। খুবই ধন্যবাদ। কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ গ্রামেই থাকেন। আমরা অনেক আধুনিক চিকিৎসা শহরে দিতে পারি, কিন্তু গ্রামের মানুষ কিভাবে সেবাটা পাবে? তো সেক্ষেত্রে বর্তমান ব্যবস্থার মধ্যে একজন গ্রামের মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, কারো ক্ষেত্রে মেডিকেল কলেজ হসপিটাল আছে। তো সেই হসপিটালগুলো আছে, কিন্তু সব হসপিটাল যে একেবারে স্ট্রোকের আধুনিক চিকিৎসার সামগ্রী সেখানে আছে সেটা এই মুহূর্তে নেই। তবে একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, এই যে সচেতনতা, আমরা যে কথা বলছি, মানুষ সচেতন হচ্ছে, টাইম সম্পর্কে মানুষ আইডিয়া পাচ্ছে, ধারণা পাচ্ছে, গুরুত্বটা বুঝতে পারছে। তো একসময় যদি গুরুত্ব বুঝতে পারে, সে কিন্তু সচেতন হইলে মানুষ কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক কিছু করে ফেলতে পারে। তো যেটা সম্ভব, যেমন আমার একজন আত্মীয়, ছোট্ট করে একটা উদাহরণ দেই, সে কুষ্টিয়ার পোড়াদহ গ্রামে থাকে। তো সে যখন আমাকে জানে, যেহেতু আমাদেরকে জানে, বিভিন্ন টিভি প্রোগ্রামে বুঝতে পেরেছে যে না, স্ট্রোকের একটা টাইম ইম্পর্টেন্ট। ওর বাবা অসুস্থ হলে আমাকে ফোন দিল, আমি তখন মনে করলাম যে তাকে কিভাবে ইভাকুয়েট করে ঢাকায় আনা যায়। তো সেটা হেলিকপ্টারে, কিন্তু ওটা আসলে টাইম কনজিউমিং। ওনাকে বললাম যে অ্যাম্বুলেন্স নিয়ে এই মুহূর্তে তুমি ঢাকা চলে আসো। আমরা হসপিটালকে রেডি করেছি, আমরা অলরেডি উপস্থিত, সেখানে সব রেডি করে রাখছি। হসপিটালে ঢোকার 10 মিনিটের মধ্যে আমরা তার
মেকানিক্যাল থ্রম্বেক্টমি করতে করতে পারছি পেরেছি। আর কি। টাইমিং এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা গ্রামে হোক বা যেখানেই হোক, আমরা যদি খুব তাড়াতাড়ি পেশেন্টটাকে আসলে ডক্টরের শরণাপন্ন করতে পারি তাহলে আমরা আমাদের একটা লাইফ সেভ করতে পারি, সোজা কথা। স্যার, স্ট্রোক কিন্তু স্যার আসলে অনেকগুলো প্রকার ভেদ আছে, আমরা শুধু মুখে বলি যে স্ট্রোক। আরেকটা বিষয় স্যার একটু ক্লিয়ার করে বলি, যেহেতু খুব সাধারণ দর্শকরা আমাদের সাথে দেখছেন, যে সবসময় আমরা মনে করি যে স্ট্রোকটা আসলে হয় হার্টে, কিছু হলেও আমরা মনে করি যে হার্টে স্ট্রোক হয়েছে, বাট স্ট্রোকটা আসলে কোথায় হয় এবং কয় রকমের স্ট্রোক হয় সেটা একটু যদি বলেন। ধন্যবাদ ডক্টর মনি, আপনাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। স্ট্রোক আসলে ব্রেনের রক্তনালীর রোগ, অর্থাৎ আমাদের মস্তিষ্কের রক্তনালীগুলো যদি কখনো ব্লক হয়ে যায় তাহলে রক্ত চলাচল বন্ধ হয়ে ব্রেনের একটা অংশ ড্যামেজ হইতে থাকে। এটা রক্ত চলাচল বন্ধজনিত স্ট্রোক, এটাকে আমরা ইংরেজিতে বলি ইসকেমিক স্ট্রোক। এটাই বেশিরভাগ 85% আসলে ইসকেমিক স্ট্রোক। আর আরেক ধরনের স্ট্রোক আছে, ব্রেনের ছোট ছোট রক্তনালীগুলো অথবা ব্রেনের রক্তনালীগুলো রোগাক্রান্ত হয়ে সেগুলো ফেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, তখন ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়। সেটা ব্রেনের পর্দার নিচেও হতে পারে, ব্রেনের ভিতরেও হতে পারে। তো যখন রক্তক্ষরণ হয় তখন ব্রেনের একটা অংশ ড্যামেজ হয়, যার ফলে উপসর্গগুলো, এটাকে আমরা রক্তক্ষরণজনিত স্ট্রোক বা হ্যামোরেজিক স্ট্রোক বলে থাকি। তো এই দুই ধরনের স্ট্রোক আসলে আমাদের সামনে আছে। এটা আসলে 15% স্ট্রোকই আসলে হ্যামোরেজিক স্ট্রোক। তো ইসকেমিক স্ট্রোক রক্ত মানে ক্ষরণজনিত স্ট্রোক, এই দুই ধরনের স্ট্রোকই আমরা এখানে একটা প্রশ্ন আমি একটু করব, যে এই হেমোরেজিক স্ট্রোক যেটা 15% হয়, কম পরিমাণটা, সেটা কি বয়স ভেদে কোনো কারো বিষয় আছে, মানে বয়স্কদের হয় বেশি নাকি ইয়াংদের হয় বেশি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের ধারণা আছে যে আসলে বয়স্কদেরই হেমোরেজিক স্ট্রোক হয়, কিন্তু আসলে এই একটা ফোন আছে, ফোনটা নেই অবশ্যই। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি প্রশ্নটা হইলো, আমার দীর্ঘদিন ধরে আমার বুকে ব্যথা করে, আপনার বাম সাইডটাও ব্যথা করে, রাইটে শুলে প্রচন্ড ব্যথা করে। দর্শক, আপনার গ্যাসের কোনো প্রবলেম আছে কিনা, গ্যাস্ট্রাইটিসের কোনো সমস্যা আছে কিনা? না না, আমার গ্যাসের কোনো সমস্যা নাই, এমনি কিন্তু প্রায় অনেকদিন ধরে আপনার বুকে ব্যথা করে। আপনি এটার জন্য কি কখনো ডাক্তার দেখিয়েছিলেন? না, আমি কোনো ডাক্তার দেখাইনি। যে আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তরটি দিচ্ছি। ধন্যবাদ। এটা আসলে বুকের যে ব্যথার কথা উনি বললেন, এটা আসলে এই ব্যথাটা অনেক কারণে হতে পারে, তবে ওনার কণ্ঠ শুনে আমার কাছে মনে হয় উনি একটু বয়স্ক। তো সেই ক্ষেত্রে বুকের ব্যথা যদি ওনার কাজ করতে করতে হয়, হাঁটা চলার মধ্যে হয়, কাজ করলে হয়, বুকের মধ্যে চাপ লাগে, ব্যথা লাগে, রাতে শুইলে হচ্ছে, তো এটা আসলে হওয়ার কথা না। তবে এটাকে আমরা যদি কাজ করার কারণে হয় বুকের ব্যথা, সেক্ষেত্রে এই ব্যথাটা অনেক সময় হার্টের রক্তনালী ব্লক থাকতে পারে, তার ইসকেমিক হার্ট ডিজিজ থাকতে পারে। তো সেইটা একটা মানে বেশি, মানে অনেক সম্ভাবনা থাকতে পারে এই ক্ষেত্রে। তো সেটা যদি আমরা নির্ণয় করতে পারি এবং সেটা ট্রিটমেন্ট করতে পারি, ডেফিনেটলি এটা ভালো হবে। ইসিজি করতে পারে, নিকটস্থ একজন হৃদরোগ বিশেষজ্ঞ অথবা চেস্ট স্পেশালিস্টকে উনি দেখাতে পারেন। আমরা যে বিষয়টিতে ছিলাম, আপনি বলেছিলেন যে স্ট্রোক দুই রকমের, একটা হচ্ছে রক্তক্ষরণজনিত, আর এটা হচ্ছে যদি ব্রেনে ব্লাড সাপ্লাইটা কমে যায় বা অক্সিজেন সাপ্লাইটা কমে যায়। রক্তক্ষরণজনিত স্ট্রোকটা সবচেয়ে কম হয়, মানে 15% হচ্ছে, এবং সেটা বয়স্কদেরই বেশি হচ্ছে। স্যার, আমরা একটা বিষয় এখন খুব খেয়াল করেছি যে খুব রিসেন্টলি মানে দেখা যাচ্ছে 30 বছর বয়স স্ট্রোক করে মারা গেছে বা হার্ট অ্যাটাক করে মারা গেছে, বা এই বিষয়গুলো স্যার, এটার এক্সাক্ট কারণগুলো কি পাওয়া যাচ্ছে স্যার, যদি আমি আগের কোশ্চেনটা এই কোশ্চেনটা অলমোস্ট সিমিলার, একই রকম। কম বয়সেও আসলে রক্তক্ষরণজনিত স্ট্রোক হতে পারে। আমাদের জন্মগতভাবে ব্রেনে এক ধরনের ত্রুটি হয়, সেটা রক্তনালীর ধমনী শিরার জাংশনে এক ধরনের অ্যাবনর্মাল রক্তনালীর গোচ্ছা তৈরি হয়। এটাকে আমরা আর্টেরিওভেনাস ম্যালফরমেশন বা এভিএফ, আর্টেরিওভেনাস ফিস্টুলা বলে থাকি। এটা জন্মগতভাবেই থাকে, পরে সময়ের সাথে সাথে এটা আস্তে আস্তে বড় হয় অথবা এর চারিত্রিক পরিবর্তন হয়, তখন এটা ফেটে যেয়ে রক্তক্ষরণ হতে পারে। এবং এই ধরনের রক্তক্ষরণগুলো সাধারণত কম বয়সেই বহিঃপ্রকাশটা ঘটে, যেহেতু সে জন্মগতভাবেই সে পেয়েছে। আরেকটা রক্তক্ষরণজনিত স্ট্রোক বয়স বেশি থাকার কারণে, বেশি বয়সে হয়, সেটা আসলে প্রেশার, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে স্ট্রোকের, সেগুলো যাদের মধ্যে থাকে তাদের ব্রেনের ভিতরে সূক্ষ্ম রক্তনালী ছিঁড়ে যেয়ে রক্তক্ষরণ হতে পারে।
আর আরেকটা বিষয় যেটা বললেন যে ইয়াং স্ট্রোক, যেটা অল্প বয়সেই আমাদের স্ট্রোকে আক্রান্ত হচ্ছে অনেকেই, সেটা হার্ট অ্যাটাকও হচ্ছে অনেকের, আবার ব্রেন স্ট্রোকও হচ্ছে। এটার কারণ হিসাবে আমরা যদি বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে এখনকার যুগে আমাদের খাদ্যাভ্যাসের বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং ইয়াং জেনারেশনটা অনেক জাঙ্ক ফুড, ফ্যাটি ফুড, ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে গেছি এবং আমাদের জীবনধারার যে স্টাইল সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। আগে আমরা কায়িক শ্রম কিংবা বিভিন্নভাবে শারীরিক পরিশ্রমে অভ্যস্ত ছিলাম, এখন সেডেন্টারি ঘরের মধ্যে বসে বসে আমরা আগে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম মাঠে, যেয়ে এখন সবাই গেমস ডিভাইসের মধ্যে ফুটবল খেলছে, তারপরে ক্রিকেট খেলছে। তো আলটিমেটলি তাদের কায়িক শ্রমটা কমে যাচ্ছে। তারপর স্ট্রেসের ব্যাপারটা, প্রতিযোগিতার যুগে সবাই কিন্তু স্ট্রেসফুল লাইফ লিড করছে অল্প বয়স থেকেই, যার কারণে এই 2-3টা জিনিসের কারণে অনেকটা ইয়াং বয়সেই আমাদের স্ট্রোক দেখা দিচ্ছে, সেটা হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এ দুটাই। তা আমরা একদমই শেষ পর্যায়ে আছি, তারপর আপনার কাছ থেকে একটু যদি চিকিৎসা এবং একটু যদি আমরা প্রিভেনশনটা একটু ছোট করে জেনে নিই। এটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রোক আসলে 80 থেকে 90% প্রিভেন্টেবল, অর্থাৎ এটা প্রতিরোধযোগ্য। আমি আমার মধ্যে স্ট্রোক হইতেই দিব না। তো সেটা সম্ভব কিভাবে? যে স্ট্রোকের প্রধানতম কারণ, 50% কারণ হইল হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ। আমরা যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি 50% স্ট্রোক থেকে আমি কিন্তু বেঁচে গেলাম। তারপরে ডায়াবেটিস, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। স্মোকিং একটা বড় কারণ। আমাদের রক্তে চর্বির মাত্রা অনেক সময় বেশি থাকে, হাইপার কোলেস্টেরোলেমিয়া, বা সেটা চর্বি বেশি থাকে, সেটা কমায় ফেলতে পারি খাদ্যাভ্যাস, জীবনের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এবং কিছু চর্বি কমানো ওষুধ সেবনের মাধ্যমে। অনেকের হার্টের অসুখ থাকে, সেই অসুখগুলো আমরা আগে থেকে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে স্যার সবচেয়ে বেশি মাত্রায় যেটা আসলে সেটা হচ্ছে খাদ্যাভ্যাস এবং স্মোকিংটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং স্যার আপনি যদি স্যার ছোট করে একদম আমাদেরকে একটু চিকিৎসাটা বলেন যে আমরা আসলে চিকিৎসাগুলো কিভাবে করি এবং প্যারালাইজ যাতে না হয় সেই অবস্থা থেকে কিভাবে স্যার। এখানে একটা আজকের গুরুত্বপূর্ণ আলোচনা বা বিষয় আমি যেটা এক কথায় বলতে চাই সেটা হলো যে স্ট্রোকের যে উপসর্গ এটা আমাকে জানতে হবে। স্ট্রোক হওয়ার সাথে সাথে কবিরাজ নয়, অন্য কোনো দিকে যাওয়া নয়, বরং স্ট্রোকের সংশ্লিষ্ট চিকিৎসক অথবা হাসপাতালে দৌড়ায় চলে আসতে হবে, কারণ প্রতিটা মিনিট এখানে গুরুত্বপূর্ণ। এরপরে স্ট্রোকের আধুনিক চিকিৎসাটা যেন আমরা বেশিরভাগ মানুষকে দিতে পারি সেই বিষয়টা আমরা খেয়াল করব। আধুনিক চিকিৎসা যদি দিতে পারি তাহলে ঠিকই ওই রোগীটা প্যারালাইজড অবস্থায় আসবে, সে হেঁটে বাসায় চলে যাবে। ঠিক 3 দিন আগে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে একটা সিএনজি ড্রাইভার আসছে, উনি 11টার সময় স্ট্রোক করছে, 2টার মধ্যে আমাদের হসপিটালে আসছে, আমরা 15 মিনিটের মধ্যে আমরা ক্যাথ ল্যাবে ঢুকিয়েছি এবং আলটিমেটলি কোনো দিকে না তাকিয়ে তার আমরা মেকানিক্যাল থ্রম্বেক্টমি, ক্লটটা রিমুভ করেছে এবং সে কিন্তু এখনও ভালো আছে, পুরো হাত পা পুরো মানে সবল হয়ে গেছে তার। এটা সারা জীবনের জন্য তার একটা বড় ধরনের প্রাপ্তি, যেটা সারা জীবন সে ফ্যামিলির জন্য বোঝা হয়ে থাকতে পারতো। তো এটা আসলে সম্ভব যদি আমাদের কাছে সঠিক সময় সঠিক জায়গায় আমাদের রোগীরা আসতে পারে। স্যারকে আজকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে জয়েন করার জন্য, আপনার মূল্যবান সময় আমাদের আজকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টেলিভিশনের সমস্ত দর্শককে, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, বিআরবি হসপিটালস নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানটিতে আজকে আমরা আলোচনা করেছিলাম যে স্ট্রোকের আধুনিক চিকিৎসায় বাংলাদেশ। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পেয়েছি আজকের প্রোগ্রামটি থেকে। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।